হুম কেন কি আছে কি আছে পরিবার না দাদা পরিবার কালকে বা পরশুদিন পরিবারটা করবে রিয়াদ আসছো আর কে আচ্ছা আজকে দেখো কৃষি ক্ষেত্রে রসায়ন ঠিক আছে আজকে আমরা আলোচনা করব কৃষি ক্ষেত্রে রসায়ন আচ্ছা দেখো কৃষি ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে তোমাদের বেশ কিছু যৌগ নিয়ে আলোচনা করা আছে কি কি যেমন ইউরিয়া চুনাপাথর চুন আর অ্যামোনিয়াম সালফেট তো কৃষিক্ষেত্রে রসায়নে এই চারটা যৌগ সম্পর্কে তোমাদের পড়তে হবে এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউরিয়াটা থেকে সিকিউ আসার পসিবিলিটি আছে আর চুনাপাথর চুন আর অ্যামোনিয়াম সালফেট থেকে তোমার এমসিকিউ আসার পসিবিলিটি আছে ঠিক আছে আচ্ছা তো শুরুতেই আসি হচ্ছে ইউরিয়ার প্রস্তুতি ইউরিয়া প্রস্তুতি ঠিক আছে আচ্ছা ইউরিয়া জমিতে প্রয়োগ করা হয় কেন ইউরিয়া জমিতে প্রয়োগ করা হয় যাতে জমিতে নাইট্রোজেনের ঘাটতি দেখা না যায় আর ইউরিয়া থেকে তোমার টোটাল 46% পুষ্টি উপাদান হিসেবে নাইট্রোজেন পাওয়া যায় ঠিক আছে তাহলে ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে 46% এটা এমসিকিউতে আসতে পারে আর ইউরিয়া জমিতে প্রয়োগ করা হয় কেন যাতে উদ্ভিদের নাইট্রোজেনের ঘাটতি না হয় আর উদ্ভিদের নাইট্রোজেনের ঘাটতি হলে সমস্যা কি হয় তখন ক্লোরোসিস দেখা যায় অর্থাৎ উদ্ভিদের পাতা
হলুদ হয়ে যায়। এই কারণে জমিতে কি করা হয়, ইউরিয়া সার প্রয়োগ করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো ইউরিয়া প্রস্তুত করার জন্য তোমার কি কি প্রয়োজন হয় আসলে? আমি তোমাদের বইয়ের বিক্রিয়াটা দেখাচ্ছি না, বইয়ের বিক্রিয়াটা পরে দেখাচ্ছি, আগে নরমালি বিক্রিয়া দেখাই। যে ইউরিয়া প্রস্তুত করার জন্য তোমার অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়। ঠিক আছে। তাহলে এই অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইডকে যদি 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে কি পাবো আমরা? তাহলে পাবো হচ্ছে ইউরিয়া আর পানি। তাহলে ইউরিয়া প্রস্তুতের সহজ বিক্রিয়া হচ্ছে এটা, যে অ্যামোনিয়া গ্যাসের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাসে 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলে কি উৎপন্ন করবে বা কি পাওয়া যাবে? ইউরিয়া পাওয়া যাবে। এইটা আবার তোমাদের বইয়ে আরেক ভাবে করা আছে। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সহজ পদ্ধতিতে ইউরিয়া তৈরির বিক্রিয়া। এখন তোমাদের বইয়ে কি দেওয়া আছে? তোমাদের বইয়ে সেম বিক্রিয়াই আছে। 2 অণু অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলে তৈরি করে অ্যামোনিয়াম কার্বামেট। কি তৈরি করবে? এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে প্রথমে এইটা তৈরি হয় তোমাদের বই অনুযায়ী, এরপরে দেয়া আছে এই অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হলে ইউরিয়া আর পানি পাওয়া যায়। এটা তো তোমাদের বই অনুযায়ী দেয়া বিক্রিয়া। ঠিক আছে। তাহলে ইউরিয়া প্রস্তুতে যদি পরীক্ষায় আসে বের করতে পারবা নিশ্চয়ই। তাহলে যদি তোমরা চাইলে এটাও দিতে পারো, এইটাও দিতে পারো, তবে আমার কাছে এই বিক্রিয়াটা সোজা মনে হয়। আবার তোমাদের বইয়ের অনুযায়ী যদি খাতা কাটে স্কুলে, তখন আবার এটা দিলে বেটার হবে। বাট দুইটাই একই বিক্রিয়া। এখানে এক ধাপেই দেখানো হয়েছে। এখানে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট, তারপরে অ্যামোনিয়াম কার্বামেট থেকে ইউরিয়া পাওয়া গেছে। ঠিক আছে। তাহলে এটা তোমরা বইয়েই পেয়ে যাবা। আমি এটা মুছে দিলাম। এখন আসি, আমরা যে জমিতে ইউরিয়া প্রয়োগ করি, একটা পরীক্ষার প্রশ্ন আসে 2 মার্কের, ইউরিয়া থেকে উদ্ভিদ কিভাবে পুষ্টি শোষণ করে? কি বললাম? ইউরিয়া থেকে উদ্ভিদ পুষ্টি শোষণ করে। হ্যাঁ রিয়াদ, এইটাই ইউরিয়ার সংকেত। ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গা থেকে প্রশ্ন যেটা করতে পারে সৃজনশীল, একটা তো প্রস্তুতি দিতে পারে, আর একটা কোশ্চেন করে উদ্ভিদ কিভাবে ইউরিয়া থেকে পুষ্টি শোষণ করে, এইটা একটা প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, তো এইটা আবার তোমাদের বিক্রিয়ার সাহায্যে বর্ণনা করতে হবে। তোমাদের বইয়ে বিক্রিয়াটা এক ধাপে দেয়া আছে, তবে এক ধাপে তোমরা দিবা। তাহলে এটা উত্তর যদি আমি বলি, ধরো উত্তর। আচ্ছা, আমরা যখন তোমার জমিতে ইউরিয়া সার প্রয়োগ করি তখন কি হয়? ইউরিয়া মাটিতে দেয়া হয়। তো ইউরিয়া যখন মাটিতে দেয়া হয়, এই ইউরিয়া সারকে মাটিতে দেওয়ার পরে সেটা ইউরিয়েজ এনজাইমের উপস্থিতিতে ইউরিয়াকে বিয়োজিত করে। কোন এনজাইম? ইউরিয়েজ এনজাইম। তাহলে ইউরিয়া সার মাটিতে বা জমিতে দেওয়ার পরে সেটা কি হবে? সেটা ইউরিয়েজ এনজাইমের উপস্থিতিতে বিয়োজিত হবে। ইউরিয়েজ এনজাইম, এই ইউরিয়েজ এনজাইমটা ইউরিয়াকে বিয়োজিত করবে। যদি বিয়োজিত করে তাহলে আবার একই জিনিস পাবো আমরা।
2 অণু অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড পাবো। তাহলে ইউরিয়া এনজাইমের উপস্থিতিতে কিসে কিসে বিয়োজিত হয়? অ্যামোনিয়াতে আর কার্বন ডাই অক্সাইডে। ইউরিয়া এনজাইমের উপস্থিতিতে অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডে বিয়োজিত হলো। এখান থেকে যে অ্যামোনিয়া পাইলাম, এই অ্যামোনিয়া গ্যাসটা যে উৎপন্ন হয়, আমরা জমিতে ইউরিয়া দেওয়ার পরে কিন্তু পানিও দেওয়া হয়, তাহলে যে পানি দেওয়া হবে সেই পানির সাথে এটা আবার বিক্রিয়া করবে। অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ তৈরি করবে। কি কি তৈরি করবে? অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ উৎপন্ন করবে। এখন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি বিয়োজিত হয়, কি কি পাবো আমরা? অ্যামোনিয়াম আয়ন পাবো আর হাইড্রোক্সিড আয়ন পাবো। তাহলে উদ্ভিদ মাটি থেকে যে পুষ্টি শোষণ করে সেটা কিন্তু কখনো মৌল রূপে করে না। এটা তোমরা তোমাদের বায়োলজি বইয়ের 5 নম্বর অধ্যায়ে কিন্তু পড়ছো, খাদ্য পুষ্টি ও পরিপাকে, যে উদ্ভিদ কোন তার পুষ্টি উপাদানই মৌল হিসেবে গ্রহণ করে না, সে গ্রহণ করে কি হিসেবে? আয়ন হিসেবে। তাহলে ইউরিয়া আমরা যে প্রয়োগ করতেছি, ইউরিয়াটা থেকে উদ্ভিদ কোন আয়ন অ্যাবজর্ব করবে? এই অ্যামোনিয়াম আয়ন অ্যাবজর্ব করবে। এভাবে উদ্ভিদ ইউরিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন অ্যাবজর্ব করার মাধ্যমে তার নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে উদ্ভিদ কিভাবে ইউরিয়া থেকে পুষ্টি আহরণ বা পুষ্টি শোষণ করে, তার বিক্রিয়া হচ্ছে এটা। তোমরা ব্যাখ্যাটা তোমাদের বইয়েই দেওয়া আছে, বইয়ের ব্যাখ্যাটা লিখবা, কিন্তু বিক্রিয়াটা লিখবা হচ্ছে এটা। মনে থাকবে এটা? তাহলে ইউরিয়া সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায়, এমসিকিউ আসতে পারে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? 46%। 1 মার্কের জন্য আসতে পারে ইউরিয়া প্রস্তুতির বিক্রিয়া দেখাইলা। তারপরে প্রশ্ন আসতে পারে উদ্ভিদ কিভাবে ইউরিয়া থেকে পুষ্টি শোষণ করে, এটা 2 মার্কের জন্য আসতে পারে। এটাও আশা করি পারবা এখন। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো। এবার আসি আমরা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর। আচ্ছা, মাটিতে চুনাপাথর প্রয়োগ করা হয় আসলে কি কারণে, বা জমিতে চুনাপাথর আসলে দেয়া হয় কি কারণে? আচ্ছা, মনে রাখবা, যখন তোমার অ্যাসিড বৃষ্টির পরিমাণ বেশি হয়ে যায় তখন মাটিতে অ্যাসিডের পরিমাণ বাড়ে, অর্থাৎ মাটির পিএইচ কি হয়? কমে যায়। এই মাটির পিএইচ বৃদ্ধি করার জন্য চুনাপাথর প্রয়োগ করা হয় মাটিতে। ঠিক আছে? তাহলে চুনাপাথর কি কারণে প্রয়োগ করা হয়? যদি এক কথায় উত্তর বলি, মাটির বা পানির পিএইচ বৃদ্ধি করার জন্য চুনাপাথর ব্যবহার করা হয়। আচ্ছা, চুনাপাথর ব্যবহার করে আসলে কিভাবে কি হয় না হয়, এটার বিক্রিয়াটা কিন্তু তোমাদের বইয়ে দেয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তো চুনাপাথর যখন দেয়া হয় জমিতে বা পানিতে, এই চুনাপাথর তোমার পানির যে হাইড্রোজেন আয়ন আছে তার সাথে বিক্রিয়া করে, তার সাথে পানির হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে এটা ক্যালসিয়াম আয়ন তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, আর পানি পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে কি কি পাবো? ক্যালসিয়াম আয়ন পাবো, কার্বন ডাই অক্সাইড পাবো, আর পানি পাবো। তারপরে পানি চুনাপাথরকে কি করবে? তোমার প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম আয়নে পরিণত করবে। এই যে ক্যালসিয়াম আয়নটা তোমার পরিমাণটা যে বৃদ্ধি পায়,
এই ক্যালসিয়াম আয়নটা কি করে, মাটির পিএইচ বা পানির পিএইচ কে বৃদ্ধি করে। এছাড়া তোমার ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে তোমার গরুর খাবারের সাথে বা ছাগলের খাবারের সাথে অল্প পরিমাণে চুনাপাথর অ্যাড করে দেওয়া হয়, কেন, যাতে দুধে ক্যালসিয়ামের পরিমাণটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে চুনাপাথর সম্পর্কে এতটুকু জানলেই আসলে হবে, এত বেশি চুনাপাথর সম্পর্কে তোমাদের বইয়ে বলা নেই। ঠিক আছে, তাহলে চুনাপাথর কি কারণে ব্যবহার করে, মাটির বা পানির পিএইচ বৃদ্ধি করার কারণে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসি হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড। এই চুনও মাটির বা পানির পিএইচ বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। পানি পিএইচ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। মাটিতে অ্যাসিডিটির পরিমাণ যদি বেশি হয় তাহলে চুন ব্যবহার করলে তোমার কি হবে, মাটির বা পানির পিএইচ এর পরিমাণটা বৃদ্ধি হবে, মাটি বা পানি কিছুটা ক্ষারীয় হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দুই চুনা পাথর গেল, চুন গেল, ইউরিয়া গেল, এবার আসবে কি, অ্যামোনিয়াম সালফেট, NH4 2SO4। এটা ব্যবহার করা হয় বা মাটির বা পানির পিএইচ এর পরিমাণ কমানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, মাটির বা পানির পিএইচ এর পরিমাণ আমরা কমাবো আসলে কিভাবে, ধরো তোমার অতিরিক্ত চুন আমরা মাটিতে বা পানিতে প্রয়োগ করে ফেলছি, ফলে মাটির পিএইচ এর পরিমাণটা বৃদ্ধি পাইছে। তো পিএইচ এর পরিমাণ বৃদ্ধি পাইলে ওইখানে আবার কি ব্যবহার করা হবে, এই অ্যামোনিয়াম সালফেটটা ব্যবহার করা হবে। এই অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা হলে এটা কি করবে, মাটির বা পানির পিএইচ এর পরিমাণ কমায় দিবে, অর্থাৎ সেটাকে আবার কি করবে, নিরপেক্ষ অবস্থায় নিয়ে রাখবে। ঠিক আছে, আর অ্যামোনিয়াম সালফেট থেকে কিন্তু উদ্ভিদ আবার তোমার তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানে অ্যামোনিয়াম আয়ন, সালফেট আয়ন এইগুলো কি করতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে। তাহলে কৃষি ক্ষেত্রে, রসায়নের ক্ষেত্রে এই চারটা জিনিস সম্পর্কে তোমাদের জানতে হবে, যেটা তোমাদের বইয়ে আসলে দেয়া আছে। ঠিক আছে, এবার আসি, আচ্ছা এই চারটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণ। কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণ বলতে মূলত আমরা ফলমূল রাসায়নিক দ্রব্য দ্বারা পাকানোকেই বুঝি। ঠিক আছে, আচ্ছা, ফল পাকানোর জন্য কিন্তু একটা গ্যাসের খুব কমন ব্যবহার করা হয়, সেটা কি, ইথিলিন গ্যাস বা ইথিন গ্যাস। ফল পাকানোতে কি ব্যবহার করা হয়, ফল পাকানোতে ইথিন বা ইথিলিন গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ইথিলিন গ্যাস 0.1%ই তোমার ফল পাকাইতে সহায়তা করে। এর চেয়ে বেশি যদি পরিমাণে ইথিলিন গ্যাস ব্যবহার করা হয়, এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে।
কি হবে, শরীরের জন্য ক্ষতিকর হবে। তাহলে পরীক্ষায় বলতে পারে যে ফল পাকানোতে কোন গ্যাস ব্যবহার করা হয়, ইথিন বা ইথিলিন গ্যাস, আর কত পার্সেন্ট পর্যন্ত ব্যবহার করা যেতে পারে, 0.1% পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত ইথিলিন গ্যাস যদি ব্যবহার করা হয় এটা আমাদের নার্ভাস সিস্টেমকে দুর্বল করে ফেলে। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের জানা দরকার হচ্ছে এমসিকিউ এর জন্য। আচ্ছা, আমরা প্রায় একটা টার্ম শুনে থাকি যে কলা বা আম কার্বাইড দ্বারা পাকানো হয়। কি দ্বারা? কার্বাইড দ্বারা পাকানো হয়। আচ্ছা, এই কার্বাইড দ্বারা পাকানোর ক্ষেত্রে আসলে কি সমস্যা, ঠিক না? এই কার্বাইডকে ক্যালসিয়াম কার্বাইড বলতে ক্যালসিয়াম কার্বাইডকে বোঝানো হয়। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি মিক্স করে যখন এটা ফলের উপরে স্প্রে করা হয়, সেটা থেকে কি তৈরি হয়? ইথাইন গ্যাস আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ইথান গ্যাস কিন্তু ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। কেন দায়ী? এই ইথাইন গ্যাস আবার খুব সহজেই পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ইথানল। আর এই ইথানলটা আমাদের ক্যান্সারের জন্য যে তোমার কি বলা যাবে, কোষগুলোর যে ক্ষতি করা দরকার, এই ক্ষতিটা তারা করে থাকে। ঠিক আছে, তাহলে এই কারণে কার্বাইড যুক্ত ফল আসলে খাওয়া উচিত না। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবা, ব্যবসায়ীরা এতটাই খারাপ যে ফল দ্রুত পাকানোর জন্য এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে আবার ফসফরাস আর সালফারও কিছুটা অ্যাড করে দেয়। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড গ্যাস, ফসফরাস ট্রাইঅক্সাইড গ্যাস, এগুলো উৎপন্ন হলে ফল আরো দ্রুত পাকবে। তাহলে বলতে পারে যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে কি কি মিশ্রিত থাকে? সরি, আর্সেনিক আর ফসফরাস মিক্স করে, সালফার আর ফসফরাস, আর্সেনিক আর ফসফরাস মিক্স করে দেয় যাতে ফল দ্রুত পাকে। তাহলে কার্বাইড যুক্ত গ্যাস খেলে আমাদের কি হবে? আমাদের ক্যান্সার সৃষ্টির প্রবণতাটা বৃদ্ধি পাবে। এই জন্য দেখা যায় বাংলাদেশে এখন অধিকাংশ মানুষের কি হয়? ক্যান্সার সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এইটা তোমরা বই থেকেই পড়ে নিও। এটা গেল কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণ। ঠিক আছে, এবার আসি খাদ্যদ্রব্য সংরক্ষণ। প্রথমেই নাম আসবে কি? ফরমালিন। ঠিক আছে, আচ্ছা ফরমালিন কি? এটার উত্তরটা তোমরা লিখে দাও। ফরমালিন কিভাবে খাদ্য সংরক্ষণ করে? দ্বারা কিভাবে খাদ্য না দিয়ে তোমরা দেখো হচ্ছে কৃষি দ্রব্য সংরক্ষণ করা যায়। উত্তর, প্রথমেই আমরা লিখবো হচ্ছে ফরমালিন কি? ফরমালিন হলো মিথানল বা HCHO এর 40% জলীয় দ্রব্য। এই উত্তরটা তোমরা লিখে দাও। সাধারণত কি করা হয়? মৃতদেহ বা টিস্যু সংরক্ষণে ফরমালিন ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ফরমালিনের
এই ফরমালিনের যে মিথানল আছে এই মিথানলটা প্রোটিন বা ডিএনএ এর সাথে CH2NH অর্থাৎ মিথিলিন অ্যামিন ই লিংকেজ তৈরি করে, ঠিক আছে। এবং এই লিংকেজের কারণে টিস্যু বা কোষ নরমালি মারা গেলে কি হয়, কোষগুলো বিয়োজিত হয় না, ভেঙে যায় না, কোষ বিয়োজিত হতে পারে না, ফলে মৃতদেহ বা টিস্যু সংরক্ষিত থাকে, ঠিক আছে। এই উত্তরটা তোমরা লিখে নাও, এটা 2 মার্কের জন্য পরীক্ষায় দিতে পারে। এবার আসি হচ্ছে কয়েকটি, এটা কিন্তু অননুমোদিত ফুড প্রিজারভেটিভস, ফরমালিন তোমার বর্তমানে ব্যবহার করা নিষিদ্ধ। অনুমোদিত কয়েকটা ফুড প্রিজারভেটিভস আছে, যেমন তোমাদের বইয়ে দেখবা বলা আছে। এটার পয়েন্টগুলো চাইলে তোমরা তুলে নিতে পারো। অনুমোদিত ফুড প্রিজারভেটিভস, আচ্ছা ফুড প্রিজারভেটিভস কি আসলে? যে রাসায়নিক পদার্থগুলো দ্বারা খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয় তাদেরকে কি বলা হয়? ফুড প্রিজারভেটিভস বলা হয়, ঠিক আছে। আচ্ছা প্রথমে আসি হচ্ছে যেমন সোডিয়াম সরবেট বা পটাশিয়াম সরবেট বা ক্যালসিয়াম সরবেট, আমি সংকেত লিখে দিচ্ছি। এইটা একটা অনুমোদিত ফুড প্রিজারভেটিভস, ঠিক আছে। তো এই সোডিয়াম পটাশিয়াম সলভেটের সংকেত একই হবে, CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH C ডাবল O K। এটা হচ্ছে পটাশিয়াম সলভেটের সংকেত। সোডিয়াম সলভেট কি হবে? CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH C ডাবল O N। আর ক্যালসিয়াম সলভেটের সংকেত হচ্ছে CH3CH double bond CH bond CH double bond CH 2 C double O, sorry, পটাশিয়াম সলভেট, সোডিয়াম সলভেট, ক্যালসিয়াম সলভেট, ঠিক আছে। তাহলে এই তিনটা ফুড প্রিজারভেটিভস কিন্তু অনুমোদিত ফুড প্রিজারভেটিভস, ঠিক আছে। আচ্ছা এদের ক্ষেত্রে তোমার লিখে রাখো যে pH 6.5 পর্যন্ত এরা ইস্ট বা মোল্ড
জাতীয় ছত্রাককে প্রতিহত করে। অর্থাৎ আমরা খাবার দীর্ঘদিন যদি রেখে দেই তাহলে তো আবার ছাতা পড়ে যায়, বলি না? এই ইস্ট বা মোল্ড জাতীয় ছত্রাককে প্রতিহত করবে কত পিএইচ পর্যন্ত? 6.5 পিএইচ পর্যন্ত প্রতিহত করবে। আর এদের অনুমোদিত মাত্রা হচ্ছে 0.1%। অর্থাৎ এদেরকে যে আমরা ফুড প্রিজারভেটিভ হিসেবে অ্যাপ্লাই করব সেটা কত পার্সেন্ট? 0.1% পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে? তাহলে এটা তুলে নাও, আগে তোলা হলে বলো আমাকে। এবার আসো 2 নম্বর। আর একটা ব্যবহার করা হয় সোডিয়াম বেনজোয়েট আর বেনজোইক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম বেনজয়েট এবং বেনজোইক অ্যাসিড এটাও কিন্তু অনুমোদিত ফুড প্রিজারভেটিভ। ঠিক আছে? বেনজোইক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH আর সোডিয়াম বেনজয়েটের সংকেত হচ্ছে COON। ঠিক আছে? তাহলে COOH আর কি COON। আচ্ছা, তোমাদের পুরাতন বইয়ে আরো দুইটা জিনিস দেখবা, যে আমি নাম লিখে দিই এদের, বেনজোইক অ্যাসিড আর সোডিয়াম বেনজয়েট। ঠিক আছে? এরা কত পিএইচ পর্যন্ত কাজ করতে পারে? এরা কাজ করতে পারে পিএইচ 4.5 পর্যন্ত। অর্থাৎ 4.5 এর বেশি যদি পিএইচ হয় তখন তোমার এই ফুড প্রিজারভেটিভস গুলো কাজ করতে পারবে না। অর্থাৎ অ্যাসিডিটির মাত্রা 4.5 পর্যন্ত হতে হবে। আর এদেরও গ্রহণযোগ্য মাত্রা আছে 0.1%। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার এটা পরীক্ষায় দিতে পারে যে পিএইচ কত পর্যন্ত এরা কার্যকর আর গ্রহণযোগ্য মাত্রা কত? 0.1%। তোমাদের বইয়ে দেখবা আরো দুইটা যৌগের নামের কথা বলা আছে। প্যারামিথক্সি বেনজোইক অ্যাসিড, একটা নাম হচ্ছে প্যারামিথক্সি বেনজোইক অ্যাসিড। প্যারামিথক্সি বেনজোইক অ্যাসিডের সংকেতটা হচ্ছে এরকম। এটা হচ্ছে প্যারামিথক্সি বেনজোইক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, আর একটা নাম আছে হচ্ছে প্যারামিথাইল বেনজোইক অ্যাসিড। ঠিক আছে? প্যারামিথাইল
বেনজোইক অ্যাসিড। এইটার সংকেতটাও এইটার মতোই COOH, আর এইখানে শুধু হবে CH3। এখানে কি হবে CH3। তাহলে এই যৌগগুলো কিন্তু এদের পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের তোমার মোটামুটি 12 নম্বর অধ্যায়ে হচ্ছে এইগুলাই পড়া ছিল, ঠিক আছে। ব্লিচিং পাউডার পড়াইছি, রিয়াদ যেদিন টয়লেট ক্লিনার পড়ানো হয়েছে ওই দিনই ব্লিচিং পাউডার পড়ানো হয়েছে। আমি তোমাদের এই জিনিসগুলোর পুরাতন বই যাদের কাছে নেই আমি পাতাগুলোর ছবি তুলে পাঠিয়ে দিব। আমার কাছে বই ডাউনলোড করা আছে, তো আমি ওইটার ছবি তুলে তোমাদেরকে দিয়ে দিব। তাহলে এই হচ্ছে এই অধ্যায়ের পড়া। আমি ভিডিও আপলোড করে দিচ্ছি।